শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল করিম। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে উপদেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন। বাংলাদেশের পণ্য রপ্তানিতে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন ১৫% শুল্ক দিতে হতো। ধারণা করা হচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান এই বাড়তি শুল্কের দায় চাপিয়ে দিতে পারে উদ্যোক্তাদের ওপর। বিষয়টি ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের। আর এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণের সন্ধ্যায় বৈঠকের আহ্বান করা হয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের উপরে সিদ্ধান্তে প্রাথমিকভাবে ক্ষতিতে পড়বে না বাংলাদেশ। এই অবসরে স্বল্প, মাধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চাপ তৈরি করতে পারলে নীতি পরিবর্তন করতে পারে যুক্তরাষ্ট্র। আর তাই হতাশ না হয়ে সরকারকে কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ আন্তর্জাতিক বিশ্লেষকদের। পোশাক রপ্তানি খাতে ভারতের অনভিজ্ঞতা এবং ভিয়েতনামের রপ্তানি ক্যাটাগরি পৃথক, আর তাই এই দেশ দুটির পক্ষে শিগগিরই বাংলাদেশের বাজার দখল করা সম্ভব নয় মনে করছেন সংশ্লিষ্টরা। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকে চমকে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সিদ্ধান্ত আসলো বাংলাদেশের বিপরীতে। পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এতদিন 15% কর দিতে হলেও এখন দিতে হবে 37%। এমন সিদ্ধান্তে ভরকে যাবার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের কর নীতিতে সিদ্ধান্ত হলেও তা পরিবর্তনের সুযোগ থাকে বলে মত তাদের। আমরা যেহেতু এখনো পর্যন্ত মিড টিয়ার, লো টিয়ার প্রোডাক্টসগুলি পাঠাই, সেইখানে হয়তো বড় রকমের কোনো ধাক্কা এই মুহূর্তে আসবে না, কিন্তু মুশকিলটা হবে লং টার্ম। কারণ এটার কারণে যে অন্যান্য দেশগুলির মধ্যে যে ট্যারিফ যুদ্ধ যেটা শুরু হয়েছে, এবং প্রত্যেকেই এখন বিভিন্ন রকমের নেগোসিয়েশন করবেন, এই নেগোসিয়েশনের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে যে ধরনের অ্যাক্সেস পাবেন সেইটার সাথে আমাদেরকে কম্পিট করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলার মাধ্যমে তৈরিকৃত পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেই কর ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিকেএমইএ সভাপতি। এক্ষেত্রে জোরালো লবিং চালানোর পরামর্শ তার। ট্রাম্প কিন্তু এই ধরনের একটা ইঙ্গিতও দিয়েছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমরা রপ্তানি করি, সেটাও একটা নেগোসিয়েশন করে আমরা একটা কিছু পেতে পারি। তো সেই জায়গাটা আমার মনে হয় এখন একটা, আমরা অনেক দিন যাবতই বলে আসছি, কিন্তু এখন একটা এটার জন্য একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। একটা বাইলেটারাল আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আমরা করতে পারি যে তোমার র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য আমি রপ্তানি করবো, এটা আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিবা। কূটনৈতিক তৎপরতা তো প্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনামও চালাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ নতুন কি অফার করতে পারে সে বিষয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক শাহাবেনাম খান। তাদের যে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্সে যারা ল মেকার আছেন, তারাও কিন্তু এখন এগুলিকে ক্রিটিসাইজ করছেন, এবং সেই ক্ষেত্রে বেশ কিছু লিগ্যাল প্রসিজিওরও শুরু হয়েছে। পরিবর্তনের যথেষ্ট জায়গা আছে। সেই জায়গাতে আমাকে এফেক্টিভ ডিপ্লোমেসি, প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি এবং সেই সাথে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, প্রত্যেক ফর্মের ডিপ্লোমেসিতে যেতে হবে। এখন এটা আমরা যত দ্রুত করতে পারি তত ভালো। আপাতত স্বস্তি হলো পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম স্বল্প মূল্যের কোনো পোশাক তৈরি করে না, আর ভারতের প্রস্তুতি পর্যাপ্ত নয়। যা করার করতে হবে এই অবসরের মাঝেই, কিন্তু সময়টা খুব বেশি নয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে সমঝোতা স্মারক এবং সাইডলাইন বৈঠক, সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? এবারের সম্মেলনে যেমন নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে, তেমনি উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। বিশ্লেষকরা বলছেন, দায়সারা বৈঠক না করে দৃশ্যমান হতে হবে চুক্তি, সমঝোতা। সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে নিতে হবে অভ্যন্তরীণ উদ্যোগ। বাংলাদেশের জন্য নানা জল্পনা কল্পনার অবসান ঘটালো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, উন্মোচন করল সম্ভাবনার নতুন দুয়ার। এবারের বিমস্টেকের সাইডলাইনে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি বৈঠক, যার অন্যতম ইউনুস মোদি বৈঠক। আসিয়ান সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে থাই এলিটদের সমর্থন চান প্রধান উপদেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ থাইল্যান্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউয়ের বৈঠক হয়, যেখানে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চিহ্নিত করা হয়েছে।
সব মিলিয়ে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকরা বলছেন শুধু বৈঠক হলেই চলবে না, সাথে থাকতে হবে অগ্রগতিও। কাজে লাগাতে হবে বিমস্টেকের সম্ভাবনার পুরোটা। একটাই প্রাপ্তি এখন পর্যন্ত বিমস্টেকের সেক্রেটারিয়েটটি বাংলাদেশে অবস্থিত, এটুকুই আমি প্রাপ্তি হিসেবে দেখি। প্রত্যাশা থাকবে এটি যাতে শুধুমাত্র বিমস্টেক দেশগুলোর ভিতরে ইন্ট্রা ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অংশ যাতে না হয়, এখানে যাতে অর্থাৎ বিমস্টেকের বাইরের দেশগুলোর সাথেও যাতে এই দেশগুলো কানেক্টেড হতে পারে এই মেরিটাইম কানেক্টিভিটির মাধ্যমে, সেটি যাতে এখানে হয়। বিমস্টেকের সদস্য রাষ্ট্র ভারত ও থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গীকারের অভাব আছে মন্তব্য এই বিশ্লেষকের। যে কোনো চুক্তির ব্যাপারে দেশগুলোকে আন্তরিক হতে গুরুত্বারোপ করেন তিনি। রাজনৈতিক অঙ্গীকারের অভাব, বিশেষ করে ভারত এবং থাইল্যান্ডের ভিতরে। বড় দুটি দেশের উচিত হবে তাদের অন্যান্য যে সমস্ত যোগাযোগ কোঅপারেশন রয়েছে সেগুলোর বাইরে গিয়ে কিভাবে বিমস্টেক কোঅপারেশনকে তারা গুরুত্বের সাথে দিয়ে অন্তত গুরুত্বপূর্ণ 3টি বা 4টি যেগুলো কিনা নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে এই আলোচনাগুলো শেষ করে এগ্রিমেন্ট স্বাক্ষর করে। দুদেশের মধ্যকার বৈঠককে ফলপ্রসূ করতে উভয় পক্ষকে কিছু অভ্যন্তরীণ উদ্যোগ নিতে হবে মন্তব্য বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ আলোচনা হলে অন্তত পারস্পরিকভাবে আমরা পরস্পরকে আশ্বস্ত করতে পারবো যে আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমার ক্ষতি হয়। জানি আদর্শিকভাবেও খানিকটা কিন্তু দূরত্ব বেড়ে এসছে, তো কাজে সেই জায়গাগুলোতে আমাদের দিক থেকেও কিছু অভ্যন্তরীণ উদ্যোগের প্রয়োজন হবে, তাদের দিক থেকেও অভ্যন্তরীণ কিছু উদ্যোগের প্রয়োজন হবে সম্পর্ককে স্বাভাবিক গতিতে নিয়ে আসতে। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর। তবে এত আয়োজন থেকে কেবলমাত্র তখনই উপকৃত হওয়া সম্ভব যখন সব সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটবে। যে সম্ভাবনা নিয়ে আছে এই আঞ্চলিক সংস্থাটি, সেই সম্ভাবনার পুরোটা তখন কাজে লাগাতে পারবে সদস্য দেশগুলো। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শকের আস্থা ভালোবাসায় সাফল্যের 11 বছর পার করল যমুনা টেলিভিশন। নানা আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাস উদ্দীপনায় দিনটি উদযাপন করেছে টিম যমুনা। অনেকেই শুভেচ্ছা জানিয়েছে যমুনা টেলিভিশনকে। যমুনার এগিয়ে যাওয়ার এই সফরের সঙ্গী শুভানুধ্যায়ীরা। দর্শকের ভালোবাসা, আস্থা এবং বিশ্বাসের 11 বছর পার করল যমুনা টেলিভিশন। গৌরবের এই বর্ষপূর্তি আনুষ্ঠানিকতা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করেছে টিম যমুনা। সকাল থেকেই যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে সহকর্মীরা আনন্দঘন পরিবেশে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। কাজের ফাঁকে হাসি, আড্ডা আর ছবি তোলার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন তারা। এসেছিলেন সাবেক সহকর্মীরাও। সবার কণ্ঠেই ছিল যমুনার জন্য শুভকামনা। 11 পেরিয়ে 12, যমুনা এখন কৈশোরে। ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন শুভানুধ্যায়ী এবং কল্যাণকামীরা। সাকসেসটা ধরে রাখাটা হচ্ছে অনেক বড় ব্যাপার। এটাকে আপনাদের আরও নার্সিং করতে হবে, এতে খুশি হলে চলবে না। প্রতিদিন আপনাদের যুদ্ধ। এই জায়গাটায় আমি বলবো আপনারা আরও ভালো করেন। যে কোনো মিডিয়া যদি জনগণের সঙ্গে না থাকতে পারে, যে কোনো প্রতিকূল অবস্থায় বেশিরভাগ মানুষের সঙ্গে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ যমুনা, যুগান্তর এবং এরকম মিডিয়া সামনের দিকে মাস্ট আগিয়ে যাবে। অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলেন, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে গেছে যমুনা টেলিভিশন। দর্শকের কাছে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছানো যমুনা টেলিভিশনের অঙ্গীকার। পৃথিবীর কোনো বিপ্লবে কোনো একক মিডিয়া সঙ্গী হয়েছে কিনা কিংবা কারোর জন্য স্লোগান দিয়েছে কিনা আমার এটলিস্ট জানা নাই, আমি শুনিনি। এগুলোকেই আমরা মনে করি আমাদের জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমরা আসলেই এই ভালোবাসাগুলো পেয়ে ভীষণ আপ্লুত। আমরা এই ভালোবাসা পেতে চাই। 2014 সালের 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যমুনা টেলিভিশন। সামনে থাকে, সামনে রাখে স্লোগানে দেশের সংবাদভিত্তিক শীর্ষ চ্যানেলটি পা রাখল 12তম বর্ষে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অগণিত মানুষের ভালোবাসায় 11 বছর পার করে এক যুগে পা রাখল যমুনা টেলিভিশন। 11তম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম সেন্টারে বসে মিলন মেলা। দিনভর ঢল নামে সর্বস্তরের মানুষের। বর্ষপূর্তির এই দিনে চট্টগ্রাম সেন্টারে বসে মিলন মেলা। দিনভর ঢল নামে সর্বস্তরের মানুষের। বর্ষপূর্তির এই দিনে যমুনা টেলিভিশন পরিবারকে শুভেচ্ছা জানান চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি সহ সব শ্রেণী পেশার মানুষ।
দুপুর থেকেই জমজমাট যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টার। 11তম বর্ষপূর্তি উপলক্ষে একে একে আসতে থাকেন সিটি মেয়র, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। চলে শুভেচ্ছা ও কুশল বিনিময়। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত অতিথিরা শুভকামনা জানান যমুনা টেলিভিশনের প্রতি। জুলাই অগাস্টের আন্দোলনের সময় আছেই, প্লাস এর আগেও গত 11টি বছর আপনারা যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বলেছেন, সেজন্য অবশ্যই আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, জনগণের সামনে তুলে ধরেছেন। এই জন্য 18 কোটি মানুষ, বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা প্রায় 2.5 কোটি মানুষ আছি, জেলা এবং মহানগর মিলে 2.5 কোটি মানুষ। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ফ্যাসিস্ট সরকারের পক্ষে না থেকে জনগণের পক্ষে ছিল, এই জন্য আমি মনে করি যে যমুনা টিভি একটা বিশেষ পুরস্কারের দাবি রাখে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে এটা প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখছি একটা ভালো ভূমিকা রাখছে। যখনই জনগণের অধিকার আদায়ের আন্দোলন, তখনই আমরা দেখছি অগ্রণী ভূমিকা পালন করেছে এই যমুনা টিভির যে সংগ্রামী ভূমিকা, সাহসী ভূমিকা, এটা এই দেশের এই যে গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিহাস হয়ে থাকবে। শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা। শত বছর এটা প্রজন্মের পর প্রজন্ম এই জনপ্রিয়তা ধরে রাখতে পারে এবং দেশ ও মানুষের মাটির কথা নিয়ে যেমন কি সামনের দিকে এগিয়ে যেতে পারে। ব্যবসায়িক যে সমস্যাগুলো আছে সেগুলোকে আরও বেশি তুলে ধরে জাতীয়ভাবে এগুলোকে সমাধান করে আমাদের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা যে অতীতে রেখে আসছে, ভবিষ্যতে এটার প্রতিফলন আরও ভালোভাবে দেখতে চাই। ইয়াং এবং যারা গ্রোয়িং আমাদের প্রজন্ম, এদের মনের মধ্যে যমুনা টিভি গেঁথে আছে। যমুনা টেলিভিশনের যে ভূমিকা, মানে এই মহাবিপ্লবকে চূড়ান্ত পরিণতিতে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। যেভাবে প্রফেশনালিজমের সর্বোচ্চ স্তরে এই টেলিভিশনটাকে নিয়ে গেছেন, এটা সাংবাদিক সমাজ সহ আমাদের পুরো জাতির জন্য একটা গর্বের বিষয়। প্রত্যাশার কথা জানান যমুনা টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে আসা সংস্কৃতি কর্মী, বিভিন্ন সংগঠনের নেতা এবং বিশিষ্টজনেরা। দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয়, সাংবাদিকদের কাছেও খুবই জনপ্রিয় একটা টেলিভিশন। এই সংকট উত্তরণ করে যমুনা কথা বলার চেষ্টা করেছে, মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে। এটি একটি বড় ব্যাপার। আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবসময় সাহসিক ভূমিকার জন্য যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের সব কথাগুলো আপনারাই তুলে ধরবেন, আপনারাই প্রচার করবেন। জুলাই গণ অভ্যুত্থানের জন্য যমুনা টিভির যে ভূমিকা এবং যে আমরা আত্মত্যাগ দেখেছি, তা আসলে আমাদের পুরো আন্দোলনকে একটা নতুন মোড় দিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ সবসময় স্মরণ রাখবে যমুনা টেলিভিশনকে। যমুনা টেলিভিশনের অগ্রযাত্রা কামনা করে দিনভর শুভেচ্ছা জানায় সর্বস্তরের মানুষ। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে বিভিন্ন জেলায় অনাড়ম্বরে উদযাপিত হচ্ছে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নাটোরে কেক কেটে এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। পরে শিশুদের পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অতিথিরা বলেন, গত 11 বছর ধরে দর্শকদের আস্থা এবং ভালোবাসার স্থান যমুনা টেলিভিশন। সত্য এবং নির্ভীক খবর প্রচারের জন্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমান তালে সুনাম কুড়িয়েছে টেলিভিশনটি। আগামীতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। সিরাজগঞ্জেও উৎসবমুখর পরিবেশে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের মুক্তির সোপানে কেক কেটে উৎসব শুরু হয় এবং এ সময় অতিথিরা বলেন, দর্শকের প্রত্যাশা পূরণে শতভাগ সফল হয়েছে এই চ্যানেলটি। বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকবে যমুনা টেলিভিশন, এমন আহ্বান জানান তারা। সিনেমার দৃশ্যকেও যেন হার মানালো শরীয়তপুরের সংঘাত। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর এতে আহত হয়েছে অন্তত 16 জন। পুলিশ বলছে, আধিপত্য নিয়ে সংঘাতে জড়িয়েছে দুপক্ষ। এলাকায় জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। বালতিতে বালতিতে হাতবোমা, প্রতিপক্ষকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক। প্রচণ্ড শব্দে ঘটছে বিস্ফোরণ। সিনেমার কোনো অ্যাকশনের দৃশ্য নয় এটি। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষ এভাবেই জড়িয়েছে তুমুল সংঘর্ষে।
বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারীর সাথে আধিপত্যে লড়াই চলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের। শুক্রবার পাল্টাপাল্টি হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। এরই জেরে শনিবার সকালে ঘটনার সূত্রপাত। জলিল মাতবরের লোকেরা কুদ্দুস ব্যাপারীর লোকে মারছে। আগে নাম হয়েছে হ্যাগো এই যে রফিক দেওয়ান, হ্যাগো দুইজনটা মারছে। তারপর যারা মারছিল তাদের বাপের আবার এই কুদ্দুস ব্যাপারীর লোকেরা ধরছে, বুঝছেন। আসতে দেয় না, কোনো লোকজন দাওয়াত খাইতে দেয় না, আমাদের লোকজন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দেয় না, ওখানেই বম ঠম মারা শুরু করে দিছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আহসানুল্লাহ মুন্সিকান্দি এলাকায় সংঘর্ষ হয়। এরপর বিলাসপুর এলাকায় মাঠে জড়ো হয়ে আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সেখানেই ঘটে শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এক পক্ষ অন্য পক্ষকে আর কি পাল্টা দেওয়া করে একবারে পাতালেকান্দি নদীর পার পদ্মা নদীর কাছে নিয়ে গেছে আর কি। সকালে গিয়েছি আমি চলে ধান খেতে যাইমু, অনেক গিয়েছি বম ফুটছে এক দর্শন। সংঘর্ষের পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী, নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়, তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন। হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। সংঘর্ষের পর থেকে পলাতক দুপক্ষের লোকজন, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশের কয়েক জেলায় চলছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে। আদি ব্রহ্মপুত্রের তীরে ঢল নেমেছে লাখো পুণ্যার্থীর। তীর্থস্থানে সবাই এসেছে নদীর জলে নিজেদের জাগতিক সকল পাপ মোচনের আশায়। স্বরাষ্ট্র উপদেষ্টার তীর্থস্থান পরিদর্শন করেছেন। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পুণ্যার্থীর ঢল। পাপ মোচনের আশায় সবাই অংশ নিয়েছেন পুণ্য স্নানে। শত বছরের ঐতিহ্য মেনে চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে আয়োজন করা হয়েছে স্নানের। শুক্রবার রাত থেকে শুরু হয় লগ্ন। এরপর থেকেই ব্রহ্মপুত্রের 20টি ঘাটে চলছে সনাতন ধর্মাবলম্বীদের স্নান ও পূজা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে অনেকে এসেছেন এই তীর্থে যোগ দিতে। আমাদের পূর্বপুরুষরা বলছে স্নান করলে তাদের পাপ মোচন হয়, তার জন্য আমরা সবাই এখানে আসছি। মা বাবার নামে একটা বুঝি দিতে আইছি, মা বাবার শান্তি, আত্মা শান্তি পাও। আমরা যে পাপ করছি এটা যাতে পুণ্যের জন্য আমরা আসি, যে আমাদের ক্ষমা করুক ভগবান। দাউদকান্দিতে আসছি সৌন্দর্যভাবে, এবার পুণ্য তীর্থস্থান অষ্টমী স্নান হয়েছে। স্নান এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির এই দেশ। বিগত বছরের তুলনায় তাই এবার পুণ্যার্থীর সংখ্যা বেশি। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তীর্থস্থানের 3 কিলোমিটার আনা হয়েছে নজরদারির আওতায়। নিরাপত্তা জোরদারে 1,500 পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করছে প্রায় 500 আনসার সদস্য। আমরা পুরো এলাকাটাকে একটি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছি। আমরা আশা করছি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং এই পুণ্যস্থান উৎসবের মধ্য দিয়েই শেষ হবে আশা করছি। এছাড়া ব্রহ্মপুত্রে ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন প্রবাহে স্নানোৎসবে অংশ নিয়েছেন লাখো সনাতন অনুসারী। রাতে বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে অষ্টমী স্নানের আনুষ্ঠানিকতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদের ছুটি শেষে প্রিয়জনদের সাথে আনন্দ উদযাপন শেষ হয়েছে, এখন ঢাকায় ফেরার পালা। সকাল থেকেই লঞ্চ, ট্রেন এবং বাসে যে যেভাবে পেরেছে ফিরেছে রাজধানীতে। অন্যান্য বছরের তুলনায় এবার বেশ স্বস্তির ছিল ঈদযাত্রা, তাই সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস। তবে কারো কারো কণ্ঠে প্রিয়জন ছেড়ে আসার আক্ষেপও ছিল। এই চিত্র ভোরের রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চল সহ বিভিন্ন রুটের লঞ্চ। প্রতিটি লঞ্চে ছিল যাত্রী বোঝাই। যাত্রীরা জানান, লম্বা ছুটি থাকায় এবার ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন, ভাড়া নিয়েও ছিল না অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে। ভ্রমণগুলো খুব আরামদায়ক হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কাটে আসছিলাম। ডেকে মনে করেন 500-700 করে ভাড়া নিতে, সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। কিন্তু বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীতে ঢুকতে। বিপুল যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখাই সদরঘাট এলাকায় দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা। উপায় না দেখে লাগেজ ব্যাগ নিয়েই হাঁটতে থাকেন অনেকে।
সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনেও ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রী বোঝাই প্রায় সবগুলো ট্রেনই সঠিক সময়ে পৌঁছায় গন্তব্যস্থলে। এতে স্বস্তির কথা জানান বেশিরভাগ যাত্রী। এই ছুটিটার জন্য সারা বছর বসে অপেক্ষা করি, খুবই ভালো কাটলো। এইবার সবকিছু মিলেমিশে একদম বাচ্চাদেরকে নিয়ে সবকিছু নিয়ে সব খুব 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 ভালো। নানুর জন্য সবার জন্য খারাপ লাগতেছে। কর্মক্ষেত্রে ফেরার পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পাননি তারা এখন যাচ্ছেন গ্রামের বাড়িতে। ঈদের পরে যাইতেছি যাতে করে আমরা আসলে খুব আরামে যাইতে পারি বাসায়। যাতায়াতের দিক দিয়ে অনেক ভালো, আসার সময় অনেক রিল্যাক্সে চলে আসছি, এখন যাইতেছি রিল্যাক্সে, কোনো ঝামেলা নেই। দিনভর আন্তনগর, কমিউটার, লোকাল মিলিয়ে মোট 70 জোড়া ট্রেন চলাচল করবে। রেল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনার কথা তুলে ধরেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। আমাদের এবার ঈদ যাত্রা অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখনো মানুষজন খুব একেবারে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছে এবং মানুষজন খুবই সন্তুষ্ট। লঞ্চ, ট্রেনের পাশাপাশি বাসেও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকেই ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরতে থাকে দূরপাল্লার বাসগুলো। যাত্রীরা বলেন, এবার ঈদে বাড়ি যাওয়া ও ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনা টহলের কারণে যানজটও হয়নি। যেতেও খুব একটা সমস্যা হয়নি, আসতেও সমস্যা হয়নি। আসছি প্রায় 3 ঘন্টার মধ্যে চলে আসছি, তাই কোনো জামে পড়ে নেই। আসছি মোটামুটি ভালোভাবে আসছি। রাস্তাতে কোনো যানজট নেই, মোটামুটি যানজট নেই, তবে যাত্রীর একটা চাপ ছিল। এবার অনেক ছুটি পাইছি, ছুটি পাই এটা অনেক উদযাপন করছি আর দিন শেষে কর্মস্থানে ফিরে এসেছি। যাত্রাপথের স্বস্তির পাশাপাশি প্রিয়জনকে ছেড়ে আসার আক্ষেপও ছিল কারো কারো কণ্ঠে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। আইএমএফের ঋণ অর্থ ছাড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজস্ব আদায় বড় ঘাটতির কারণেই এই সংকট। বছরের মাঝামাঝি ঢালাও শুল্ক কর বাড়িয়েও মেলেনি সুফল, আর তাই আইএমএফের চতুর্থ কিস্তির অর্থ ছাড় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সরকারের ধারণা, আগামী জুনে 2 কিস্তির অর্থ মিলতে পারে। আর্থিক অবস্থা পর্যবেক্ষণে আজ দেশে আসছে আইএমএফ মিশন। টানা 2 সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করবে তারা। রাজস্ব আহরণই সরকারি আয়ের প্রধান উৎস। দেশের অভ্যন্তর থেকে সরকার যে আয় করে তার সিংহভাগের যোগান দেয় এনবিআর। রাজস্ব আয় বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে পরিবর্তিত এই সময়ে রাজস্ব বৃদ্ধিতে হাতে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ, কিন্তু তারপরও মিলছে না কাঙ্ক্ষিত আয়। জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে লক্ষ্য থেকে ঘাটতি 52,000 কোটি টাকা। গেল জুন মাস পর্যন্ত যে লক্ষ্য নির্ধারণ ছিল তাও অর্জন হয়নি। আইএমএফ কয়েকটা আফ্রিকান কান্ট্রি নিয়ে এটা করেছে যে কর প্রশাসনকে যদি শক্তিশালী, অটোমেশন, স্ট্রেনদেনিং সেইভাবে যদি করা যায়, জিডিপির 2 to 3% কর বাড়ানো যায়। তো আমাদের এখন 8-এর নিচে আছে, ধরেন 7.5 বা এটাকে 10 করা কোনো ব্যাপারই না। $470 কোটি ঋণ পেতে 6 মাসে 2,15,100 কোটি টাকার রাজস্ব লক্ষ্য নির্ধারণ করে দেয় আইএমএফ। তবে সব মিলিয়ে আদায় হয়েছে 1,62,892 কোটি টাকা। ব্যবসা বাণিজ্য তো হতে হবে, একটা মানুষের মধ্যে আস্থাহীনতা এইটা যাতে না হয়। ব্যবসার পরিবেশকে আপনি নষ্ট করতে পারবেন না। সিস্টেমগুলোকে যদি অটোমেটেড করা যায়, আমি কত পরিমাণ ভিএটি দিচ্ছি এর সাথে ইনকাম ট্যাক্সকে ট্যাগ করা যায়, এগুলো তো নাই। এই জিনিসগুলোকে আমি বলবো অন্তর্বর্তীকাল সরকারের এইগুলোর উপর জোর দেওয়া। গেল ফেব্রুয়ারি মাসে চতুর্থ কিস্তির $64 কোটি 50 লাখ ছাড় করার কথা থাকলেও তা হয়নি। ধারণা করা যাচ্ছে রাজস্ব আহরণের শর্ত পূরণ না হওয়া এবং সার্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় অর্থ ছাড় আটকে দিয়েছে ঋণদাতা এই সংস্থা। মাঝখানে এসে সরকারের অর্থের প্রয়োজনে তারা কিন্তু ভ্যাট বৃদ্ধি করে একটা রাজস্ব আহরণের উদ্যোগ নিয়েছিল। এটা কিন্তু আমাদের ইনফ্লেশনকে, মুদ্রাস্ফীতিকে আরও ত্বরান্বিত করেছে। কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যায়, আর আপনার যদি বিজনেস অপারেশনাল কস্ট যদি বেড়ে যায় তাহলে তো আমার প্রফিটেবিলিটি কমে যাবে। প্রফিটেবিলিটি যদি কমে যায়, আমার সেভিংস কমে যাবে এবং আমার নতুন বিনিয়োগের ক্ষেত্র কমে যাবে। ফলে আপনার ইনভেস্টমেন্ট কম হবে, কর্মসুযোগ সৃষ্টি কম হবে। এ পর্যন্ত 3 কিস্তির $230 কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে ঋণের অর্থ না পেলেও সামাল দেওয়া যাবে মুদ্রাবাজার ও রিজার্ভের পতন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে দক্ষিণ সিটির ময়লার ভাগার পরিদর্শনে গিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, মাতওয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশ এলাকায় মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না, ব্যাটারি পোড়ানো বা ব্যাটারি সীসা আলাদা করা যাবে না বলেও জানান রিজওয়ানা। পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধের নির্দেশনাও দেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, তবে শিগগিরই এই ময়লার ভাগার মাতওয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়। এ সময় ময়লার ভাগার সরানো এবং ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানায় মাতওয়াইলবাসী। আমরা চাচ্ছি এটাকে এখান থেকে সরে যাক, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। ময়লাটা সরাতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালায় দেয়, জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। ব্যাটারি রোডটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে, আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায়, সেই সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো। আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায়, আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে বিএনপি কর্মী পরিচয়ে ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সদর হাসপাতালের সামনে দেশীয় অস্ত্রের মুখে এক পথচারীকে আটক করে ৫,০০০ টাকা দাবি করে এক ছিনতাইকারী। এ সময় নিজেকে সে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেয়। টাকা জোগাড়ের কথা বলে ওই পথচারী সদর উপজেলার বিএনপির সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদককে বিষয়টি জানায়। পরে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে। ব্যবসায়িক যোগাযোগের প্রসারে বুড়িমারি স্থলবন্দর সড়ক 4 লাইন করার দাবি জানিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকালে একদিনের সাংগঠনিক সফরে লালমনিরহাটে যান তিনি। তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে বুড়িমারি স্থলবন্দর ঘুরে দেখেন ব্যারিস্টার ফুয়াদ। আসছে বাজেটে স্থলবন্দর সড়কটির উন্নয়নে বরাদ্দ প্রদানের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, স্থলবন্দরটি দিয়ে 18টি পণ্য আমদানি করা যায় না, আর এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সিন্ডিকেট ভেঙে দিয়ে পণ্য আমদানিতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। পরে পাটগ্রাম TN স্কুল মাঠে সংবাদ সম্মেলনে অংশ নেন ব্যারিস্টার ফুয়াদ। প্রতিদ্বন্দ্বিতাকে ওপেন করে দিতে হবে। সব বন্দর, যে কোনো পণ্য যেটা রাষ্ট্র অন্য দেশ থেকে আনতে পারবে, সেটা আনার সুযোগ যেন তারা দেয়। সব মিলিয়ে আমরা বোধ করছি যে বাংলাদেশে এই দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দরের যে পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, সেটাকে আরো বড় আকারে তুলে ধরবার সুযোগ আছে। গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে টঙ্গী কলেজ গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এই সময় টঙ্গী পূর্ব পশ্চিম থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তাদের দাবি, 17 বছর জেল জুলুম খেটেও দলের কাছে বঞ্চিত হচ্ছে অনেক নেতাকর্মী। স্বৈরাচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে দল ভারী করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এসব নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে দাবি জানানো হয়। অন্যদিকে বিকেল 5:30 নাগাদ গাছহাট থানা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলনের বিতর্কিত এবং সাংগঠনিক নিয়ম বিরোধী মন্তব্য করায় দলীয় ব্যবস্থার দাবি জানান তারা। সর্বোচ্চ দায়িত্বশীল অবস্থায় থেকে তার যে একটি বিগত দিনে কল রেকর্ডিং ফাঁস হয়েছে, তার বিরুদ্ধে কল রেকর্ডিং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি যে তিনি তৃণমূল কর্মীদের হেনস্থা করেছেন, এক প্রকার হেনস্থা করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এত বছর যে কষ্ট, যে ত্যাগ স্বীকার করেছি, তাদের জন্য করলাম। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। চায়না থেকে ভিজিটের পরে আসার পরে ঈদ হলো, ঈদের পরে আবার আমরা ব্যাংককে গেলাম। আজকে পুরো জিনিসটা নিয়ে খুব বড় মিটিং হচ্ছে। মিটিং এর পরে আপনারা নিশ্চিত থাকেন সব কিছু নিয়ে আমরা বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসনের ঘোষণা দিয়েছে চীন। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এই পাল্টা ব্যবস্থা। সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক ধার্য করেছে বেইজিং। আগামী 10 এপ্রিল থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার
পদক্ষেপও নিয়েছে চীন। নতুন করে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত হয়েছে 16টি মার্কিন কোম্পানি। আর এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে মামলাও করেছে চীন। গত বুধবার একযোগে 185 দেশ এবং অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প, যার জেরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় শেয়ার বাজারে। স্মরণকালের সর্বোচ্চ দরপতন অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে। গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার বিমান হামলায় মৃত্যু হয়েছে আরও 38 ফিলিস্তিনির। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলে বোমা বর্ষণ থেকে রেহাই পায়নি কোনো এলাকা। টার্গেট করা হয়েছে আশ্রয় শিবিরগুলোকেও। গাজা সিটির একটি স্কুলে বোমার আঘাতে প্রাণ গেছে অনেকের। আহতদের ভিড়ে হাসপাতালগুলোই নেই তিল ধারণের ঠাঁই। রাফা, খান ইউনিসে হামলায় হয়েছে হতাহতের ঘটনা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে ইসরায়েলি বাহিনীর ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় উপত্যকায় তাদের কার্যক্রম প্রায় বন্ধ। গাজায় 1.5 বছরের আগ্রাসনে প্রাণহানি ছড়িয়েছে 50,600, আহত 1.25 লাখের বেশি। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।